আসসালামু আলাইকুম। শুরু করছি যাত্রাপথ উপন্যাস লেখনীতে মাসফিত্রা মিময়, পর্ব সংখ্যা ৫১। শীতের মধ্যে বৃষ্টি, ব্যাপারটা অদ্ভুত না? এই অদ্ভুত ঘটনাটাই আজ ঘটছে। হাড় কাঁপানো শীতের মধ্যে ভোর রাত থেকে ঝুমঝুম আওয়াজে টিনের চালে বৃষ্টি পড়ছে। কলিমের মা আদো বেচা হয়েই বৃষ্টির মধ্যে চলে এসেছেন শাহবাড়ি। হাত গুটিয়ে ঘরে বসে থাকার মতো জীবন যে তার নয়। পেট চালাতে হবে, তাও আবার এক পেট নয়, দুটো পেট। দড়িতে ঝুলে থাকা গামছাটা নামিয়ে মাথা মুছতে মুছতে বললেন, হঠাৎ বৃষ্টি শুরু হইল কেন? অসময়ের বৃষ্টি ভালো না। এই বছর মনে হয় মাঘ মাইয়া শীত পড়ব। ফরিদা বারান্দায় বসে অন্যমনস্ক হয়ে চাল বাঁধছেন। কোথায় কি হচ্ছে, কে কি বলছে সেদিকে মনোযোগ নেই। ভাইটা ঘুম থেকে উঠেই ছাতা মাথায় চলে গেছে বাড়ি। ওদিকে গত রাতে যে কি হলো বুঝতে পারছেন না। মনে হচ্ছে যেন কোনো এক গোলকধাঁধায় আটকে পড়েছেন। সোহেল আচানক কোথায় চলে গেল? নাজিরটাই বা বাড়ি ফিরে এলো কেন? আর মিস্ত্রি, সে তো সব জেনে গিয়েছে ফরিদার আসল রূপ। এবার কি হবে? সবই কি কাকতালীয় নাকি পরিকল্পনা? এত বছরের সাজানো দাবার গুটি কি তবে? ভাবি, কই মরছেন? কলিমের মায়ের ডাকে ভাবনা কেটে গেল ফরিদার। লাফিয়ে উঠলেন কিছুটা। কি জানি কইতেছিলি? বলতে বলতে সজাগ দৃষ্টিতে তাকালেন নাজিরের বন্ধ দরজার পানে। কলিমের মা বললেন, আজ না বলে নাচ বলে বউ লইয়া বাড়ি ফিরবো? আপনার মন কই থে? কি কাম করতে হইব কর না কেন? উঠান খুব তো আইসে ঝাড়ু দেওয়া যাইব না? এত কুটুম আইব, আয়োজন করতে হইব না? আব্বাসে বাজার কইরা আনবো। গতকাল বিকেলে ফর্দ দিছি। পোলাওর চাউল, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, মশলাপাতি সব ঘরে আছে। এগুলা গুছাইয়া ফেলা। কলিমের মা বসে রইলেন। এই বাড়ির বড় ভাবিকে আজ অদ্ভুত লাগছে। জিনিসপত্র ঘর থেকে না এনে দিলে গোছাবে কি করে? নাজিরের বন্ধ ঘরের দরজাটা হঠাৎ খুলে গেল। ফরিদা লাফিয়ে উঠলেন। শকুনি দৃষ্টিতে তাকালেন সেদিকে। নাজির বেরিয়ে এলো। বৃষ্টি দেখে বেজায় খুশি হলো। হাত বাড়িয়ে চাল থেকে গড়িয়ে পড়া পরিষ্কার পানি দিয়ে বাসি মুখে ঝাপটা দিল। ঘর থেকে মাজন এনে আঙুলের সাহায্যে দাঁত মাজতে মাজতে কলিমের মায়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, নওশাদ এখনো ফিরে নাই? না দেহি, আমি তো মাত্রই আইলাম। হঠাৎ করে বৃষ্টি নামছে, হাই আবার কই গেছে? আমার পুষ্কুনির মাছ জানি কেডা চুরি কইরা লইয়া যায়, তাই ওই আর মিল্টনে মিল্লা সারা রাত পাহারা দিছে। কইছিলাম ফজরের আজান দিলে বাড়িতে ইয়া পড়িস, এখনো দেখি আয়ে নাই। ফরিদা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলেটার দিকে। হাব ভাব বোঝার চেষ্টা করছেন বোধহয়। নাজির ইচ্ছে করে ওই মহিলার দিকে তাকাচ্ছেন না, তবে যা বোঝার বুঝে গেল। ছাতা মাথায় উঠোন পেরিয়ে চলে গেল সে কলপার। হাত মুখ ধুয়ে কল চেপে টিনের বালতি ভরে পানি এনে রাখলো বারান্দায়। সাথে আরেকটি খালি বালতি এনে রাখলো চাল দিয়ে গড়িয়ে পড়া পানি নিচে। দরজার সামনে দাঁড়িয়ে রাখলো। বউ, আয়ো, মুখ ধুয়ে যাও। ডাকার কিছুক্ষণ পর টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এলো মিস্ত্রি। জ্বর একটুও কমেনি, বরং তাপমাত্রা আরো বেড়েছে। ততক্ষণে নাজির ভাতের চাল ধুয়ে চুলায় বসিয়ে দিয়ে কলিমের মায়ের উদ্দেশ্যে বলল, আমার বউয়ের জ্বর আইছে, ভাত রাইন্দা দেন তো চাচি। আলু কয়টাও সিদ্ধ কইরা দিয়েন, ঝাল ঝাল ভর্তা ভাল লাগবো। কলিমের মা আজকাল আর বউটার নামে নিন্দা বা কটু কথা বলেন না। পাছে নাজির জেনে গেলে তার ওপর মেয়ের মুখও তো চলে বেশি। তাই চুপচাপ রান্নাঘরে চলে গেলেন। বারান্দার এক পাশ ভেজা। মিস্ত্রি ধীরে ধীরে দাঁত মাজল। নাজির তার দিকে মগ ভর্তি পানি এগিয়ে দিয়ে বলল, আস্তে আস্তে কৌলি করো, দুগা ভাত খাইয়া জ্বরের ওষুধ খাইতে হইব। মিস্ত্রি শুধু মাথা নাড়ায়। কলি করতে গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দেয় নাজের। অনেকক্ষণ পর ফরিদা বলে ওঠেন, ওর কপালে এটা কি হয়েছে? তারা দুজনেই দূরের সিঁড়িতে বসে থাকা ফরিদার দিকে তাকালো। ঘৃণায় চোখ সরিয়ে নিল মিস্ত্রি। মহিলার কণ্ঠস্বর আর চোখে জল করা ভয় দেখে স্ত্রীর পিঠে হাত বুলাতে বুলাতে নাজির উত্তর দিল, আর কোয়েন না, খাটের কোনায় বাড়ি খাইছে। এমনি এমনি? না, আমনে বলে ইয়া দিয়ে গেছিলেন। মানে? অপ্রস্তুত হলেন ফরিদা। নাজের উঠে দাঁড়ালো, মুখ বাঁকিয়ে বলল, আপনার হাব ভাব তো সুবিধার লাগতেছে না। কাল রাত থেকে দেখতেছি চোরের লাহান মতি গতি করছেন কি? কি করবো, এমনি যে গেলাম। ফরিদা বস থেকে উঠে গেলেন। ঘরের দিকে যেতে যেতে বললেন, রান্না শেষ হইলে আমার কামগুলো শেষ করে দেশ কলিমের মা, জিনিসপাতি বাইর করে রাখতেছি। কলিমের মা মুখে কিছু বললেন না। ভাতের সাথে আলু দিয়েছিলেন সেদ্ধ করতে, সেগুলো ভাত থেকে আলাদা করে পাতিল উপর করলেন। মিস্ত্রিকে ঘরে পাঠিয়ে নাজির এসে দাঁড়ালো রান্নাঘরের সামনে। সবার হাতের ধরা ছোঁয়া খাবার সে খেতে পারে না, তাই বলল,
বাকি কাম আমি কইরা নিমু চাচি, আমনে জানে হন আইজ তো আবার অনেক মেহমান আইব। হ, ভাবেরে তো কখন ধইরাই কইতাছি সব জোগাড় যন্ত্র কইরা দিতে, হুনলই না। এখন দিহি গিয়া। ভাতে শাঁকা দিয়ে পাতিল ঘরে নিয়ে রাখলো নাজির। পেঁয়াজ কুচি করে কেটে তাতে পোড়ামরিচ, লবণ, সরিষার তেল একত্রে মাখিয়ে করলো আলুর ভর্তা। তারপর বড় একটা থালায় খাবার বেড়ে নিয়ে চলে এলো ঘরে। খাটের সাথে হেলান দিয়ে হাত পা ছড়িয়ে বসে আছে মিস্ত্রি। এক রাতের ব্যবধানে মেয়েটার সৌন্দর্যে যেন ভাটা পড়েছে, চোখের কোটর ডেবে গিয়েছে। নাজির সামনে এসে বসে গ্লাসে পানি ভর্তি এক পাশে রাখল, ভাত মাখিয়ে মুখের সামনে ধরে বলল, হা করো। মিস্ত্রি হা করল না, নিষ্প্রভ দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে রইল। নাজির পুনরায় তাকে খাওয়ার জন্য তাড়া দিল, কিন্তু এবারও সে কথা শুনল না, বরং আচমকা ফুপিয়ে উঠল, স্বামীর বুকে এসে ঠাঁই নিল। নাজির অপ্রস্তুত হলো, দুলে উঠল তার সারা দেহ। হাতের থালাটা পড়তে গিয়েও পড়ল না, সময় মতো ধরে নিল। হাত থেকে কয়েক দানা ভাতও বিছানায় পড়েছে হয়তো, সে খেয়ালটাও করলো না, বরং রাগ না করে মাথায় থুতনি ছুঁয়ে পাশে থালাটা রেখে দিয়ে পরম স্নেহে এক হাতে জড়িয়ে ধরল তাকে। নরম সুরে বলল, খারাপ লাগতেছে? কয়টা ভাত খাও, না হলে শরীরে আরো বেশি দুর্বল হয়ে যাইব। মেয়েটা উত্তর দেওয়ার বদলে হাউমাউ করে কেঁদে দিল। নাজেরে কিছু সময়ের জন্য থমকে গেল, পরক্ষণে চোয়াল শক্ত হলো তার। চুলের গোছা শক্ত করে বুকে ধরে সরিয়ে কঠোর গলায় বলল, কান্তস কেন? জামাই মরছে তোর? ব্যথায় কুকড়ে উঠল মিশ্রে, অশ্রুতে চোখ জোড়া ভরে উঠেছে। নাজির বেশিক্ষণ রেগে থাকতে পারল না। কি এক মায়ায় পড়ল সে, মায়া নাকি ভালোবাসা? অত শত তো নাজির বোঝে না, শুধু জানে সামনে থাকা এই মেয়েটি তার স্ত্রী, সুখ দুঃখের সঙ্গিনী। এর সঙ্গে তাকে দুনিয়ার জীবন পার করতে হবে, আল্লাহ চাইলে হয়তো পরকালেও পাবে। হাতটা শিথিল হয়ে এলো নাজিরের, স্ত্রীর নরম ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। কিছু সময় পর ছেড়ে দিয়ে বাম হাতের চোখের অশ্রু মুছে দিয়ে নরম স্বরে বলল, কি হয়েছে বউ? কান্দে না, আমি আসি তো। আমার কষ্ট হচ্ছে। কোন জায়গায়? কথা না হলে তো হইবই। আমি একটা মানুষকে মেরে ফেলেছি। নাজির বিরক্ত হলো, হুটহাট তার রাগ উঠে যাচ্ছে, আবার বেশিক্ষণ সেই রাগ ধরেও রাখতে পারছে না। গাল দুটো চেপে ধরে চাপা স্বরে বলল, চুপ, এসব মুখে আনতে নিষেধ করছি না? তুই না মারলে ওই তোরে মাইরা দিত। কাল তো ঠিকই জ্ঞানের জ্ঞানের কথা কইছস, আজ সেই জ্ঞান কই গেল? আমি সারা রাত ঠিক মতো ঘুমাতে পারিনি, স্বপ্নে এসব দেখেছি, কত বড় পাপ করেছি। এইটারে পাপ কয় না, তাকাও আমার দিকে, দেখো এই বাড়ির কেউ আমগো নিজের না, ওরা লোভী খারাপ মানুষ। লোভে পইরা আমার দাদারে মারছে, বাপরে মারছে, মায়ের ইজ্জত নষ্ট করছে, আমারে আর আমার ভাইয়েরে সবকিছু থেকে বঞ্চিত করছে। আমার শেষ সম্বল তোমারেও আমার থেকে কায়রা নিতে চাইছে। হ্যাঁ, পরেও তাগো মধ্যে কোনো অনুশোচনা নাই। ওরা কাউরে ডরায় না, কি নিখুঁত অভিনয় করে। আমারেও হয়তো যে কোনো সময় সরাইয়া দিতে পারে, আমি সব জানি, তাও আমি ভাঙি নাই। আল্লাহ ছাড়া কাউরে ডরাই না, তাগো মতোই সুন্দর করে অভিনয় করতাছি। তুমি কেন পারবা না? তোমার কি এর এত কষ্ট? তুমি জীবনে কি হারাইছো? কিচ্ছু না, তোমার সব আছে, বাপ মা ভাই বোন সব, লগে একটা স্বামী আছে। আল্লাহ তোমার লগে আছে, যতবার বিপদে পড়ছো ততবার তিনি তোমারে রক্ষা করছে। এত কিছুর পরেও চোখে পানি কেন? তুমি পবিত্র সুন্দর একটা মাইয়া, তোমারে কান্দে মানায় না। তুমি কোনো ভুল করো নাই, সবাই তোমার বিরুদ্ধে গেলেও আমি তোমার পাশে আছি, তোমারে বিশ্বাস করি। আর কয়টা দিন শুধু অপেক্ষা করো, মুখোশধারী সব অমানুষের পতন হইব, নতুন বছর আমগো জীবনে সুখ নিয়ে আইব। নিজে না ডরাইয়া অন্যের চোখে ডর আনতে শিখো। মিষ্টির কান্নার ব্যাগ কমল, এখন শুধু ফুফাচ্ছে। নাজির পুনরায় তার মুখের সামনে খাবার ধরল। হা করো, না খাইয়া নিজেরে কষ্ট দেওয়ার মানেই হয় না। বাধ্য মেয়ের মতো হা করল মিষ্টি, 2 লোকমা খেতে চোখ মুখ কুচকে নিল। অনেক ঝাল। ইচ্ছা করেই দিছি, জ্বরের মুখে ঝাল ভাল লাগবো, শীতের মধ্যে ঘাম ছুটবো। আমি এত ঝাল খেতে পারি না। আইস খাও, শরীরের লেগে ভালা। বাধ্য হয়েই আরো কয়েক লোকমা খেয়ে মুখ ফিরিয়ে নিল সে। পানি খেয়ে পেট ভরালো। নাজির তাকে আর জোরাজুরি করলো না, অবশিষ্ট ভাতটুকু নিজে খেয়ে হাত ধুয়ে ওষুধ সেবন করালো স্ত্রীকে। জিজ্ঞেস করলো, খেজুরের রস খাইবা? না। কেন খাও না? খাই। আচ্ছা, লতিফ্রিদ দিয়া বিকালে কলস বান্দামো। কিছু বলল না মিশ্রি। নাচের ঘর থেকে বের হলো, বৃষ্টি থেমে গিয়েছে, উঠোন ভিজে আছে।
কিছু কিছু জায়গায় শ্যাওলাও পড়েছে। তখনই কলপার থেকে বের হতে দেখা গেল নওশাদকে। নাচের গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, কই মরছিলি? বেলা বাজে কয়টা? আর বলো না, মিল্টনটা জোর করে বাজারে নিয়ে গেল। ওখান থেকে নাস্তা করে গিয়েছিলাম পাশের গ্রামে। বেগুন চারা, লাউ চারা, আরো কি সব এনেছে যেন। আচ্ছা, ভাবির কি অবস্থা? জ্বর আইছে। এই সন্দেহ করছিলাম। ওষুধ আনতে হবে? না, ঘরেই আছে। তারপর আশেপাশে তাকিয়ে আনন্দ শহরে নওশাদ জিজ্ঞেস করল, বাড়ির কি অবস্থা? চোরের মন পুলিশ পুলিশ, সাবধানে থাকিস, বেফাস কিছু কয়ে ফেলিস না আবার। নওশাদ মাথা নাড়িয়ে ঘরে চলে যায়। সারা রাত ঘুমায়নি সে, তাই মাথা ব্যথা করছে। আমিরুল শাহ কেদারায় বসা, বৃষ্টির মধ্যে বের হননি কোথাও। ফরিদা ঘরে এসে অস্থির হয়ে পায়চারি করলেন কিছুক্ষণ। স্বামীর সামনে দাঁড়িয়ে অস্থিরতা নিয়েই বললেন, নাচের সব জানা গেছে, এখন কি হইব? চুরুট ধরালেন আমিরুল শাহ, প্রশ্ন করলেন, কি জানছে? কাল রাইতের কথা। ওর বউ পুরো সুস্থ, কপালে দেখলাম ব্যান্ডেজ। সোহেল হঠাৎ গেল গা, ফিরবো না কইয়াও নাজির ফিরাইল। মাঝরাইতে উঠানে দাঁড়াইয়া আমার লগে হাইসা কথা কইল। আজ সকালেও হেয়ালি কইরা কথা কইল। এইসবের মানে কি? ওর বউ তো চুপ থাকার মাইয়া না। আমি যে সোহেল রে ওর বউয়ের ঘরে ঢুকাইছি তা ওই জানা গেছে। আমিরুল শাহ ভীষণ শান্ত, অথচ গতকালও তিনি চিন্তায় চিন্তায় অস্থির হয়েছিলেন। বললেন, করার আগে ভাবা উচিত ছিল। আমি তো বারবার তোকে নিষেধ করছিলাম, কিন্তু তুই তোর ভাইয়ের কথায় লাফাইছস। এখন বুঝ মজা, ভালো মানুষের শেষ না। মজা নিতেছেন? খুব আনন্দ লাগতেছে? সময় নাই এইসবের। তোর ভাইয়ে তোর আর তোর পোলাপাইনের কখনো ভালো চাই নাই। ওই তোরে নিজের স্বার্থের লেগে ব্যবহার করে। আমি অবশ্য মাঝে মধ্যে তারে স্বার্থের লেগেই তেলাই। স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ কারো আপন না। বুইরা মাগি এখনো বুঝলি না? পাইলি কি জীবনে? আপনি কি পাইছেন? নিজের মিহি চাইয়া দেখেন। আমি শাহবাড়ির মাথা হইছি। সমাজের মানুষে আমারে সম্মান করে, ডরায়। ভাই পোলা থেকে শুরু কইরা নিজের পোলারাও ডরায়। চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ীরা সবাই, এমনকি তোর ভাইও মান্য করে চলে। এখনো উল্টা প্রশ্ন করবি? অথচ তুই আগে যা আসলি এখনো তাই আসস। ফকিরনি চিরকাল ফকিরনি থাকে। রাগে শরীর জ্বলে উঠল ফরিদার। ইচ্ছে করলো স্বামী নামক লোকটার গলা টিপে মেরে ফেলতে। এত ঝামেলা না করে এটাকে শুরুতে মেরে দিলেই হতো, ভালো হতো। আমিরুল শাহ তার মনোভাব হয়তো বুঝতে পারলেন, তাই বিদ্রুপপূর্ণ হাসলেন। ফরিদা দাঁতে দাঁত পিষে বললেন, আমি ফাঁসলে আপনিও ফাঁসবেন। সত্য কয়দিন চাপা থাকে? সারা জীবন। সেই ব্যবস্থা আগেই কইরা রাখছি। ফরিদা কিছু বলতে পারলেন না আর। বাইরে থেকে কলিমের মায়ের কণ্ঠস্বর ভেসে এলো। অস্থির হয়ে সেদিকে ছুটে গেলেন তিনি। এই শীতের মধ্যেও দেহ থেকে ঘাম ঝরছে। এতদিনের গড়া সব মিথ্যা। মায়ার দেয়াল ভেঙে ছাড়খাড় হয়ে যাচ্ছে। নাজির রাগী, বদমেজাজি ছেলে। সব জানার পরও কেন চুপ করে আছে? কি চলছে তার মনে? ভঙ্গুর হৃদয়ের মানুষেরা যে খুব ভয়ঙ্কর হয়, আজ সে জেনেছে। কাল মাস্টার বাড়ি জানবে, তারপর জানবে গোটা গ্রামবাসী। স্বামীর উপরেও তিনি আর ভরসা করতে পারলেন না। কি এক যন্ত্রণায় পড়লেন। নববধূ নিয়ে নাজমুল বাড়ি ফিরল দুপুরে। অসুস্থতার বাহানায় ফরিদার ঘর থেকে বের হলেন না। মর্জিনা, বিথি, পারভেজ, হেলেনা আগে আগে চলে এসেছিলেন। তারাই নতুন বউকে বরণ করে ঘরে তুলল। মেয়েটার নাম শিউলি, মর্জিনার দুই সম্পর্কের চাচাতো ভাইয়ের মেয়ে। বাপের বাড়ির দিক থেকে মনের মতো মেয়ে পুত্রবধূ হিসেবে আনতে পারায় তার খুশি যেন ধরে না। নাজিরকে ডেকে বললেন, এই যে আমার নাজমুলের বউ, তোর বউয়ের থেকে সুন্দরী না? ভ্রুজোড়া কুঁচকে গেল নাজিরের। এটা কোনো প্রশ্ন হলো? এক পলক লাজুক মেয়েটার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল সে। বলল, তুলনা না দিলে চলে না? না, তোর তো নিজের বউ লইয়া কম অহংকার না। আমার বউ আরো লম্বা, স্বাস্থ্যবতী, সুন্দর। মর্জিনার অধর ফ্যাকাশে হয়ে গেল। ভালো করে খেয়াল করে দেখলেন মেয়েটা আসলেই উঁচা লম্বায় মিস্ত্রির থেকে পিছিয়ে। তবে অসুন্দর বলার উপায় নেই। কি সুন্দর মুখের গড়ন। হেলেনা মেয়েকে ধমক দিলেন, কি লইয়া পড়লি? যতই হোক সম্পর্কে নাজির হার ভাসুর লাগে। এসব কথা কইতে আছে? কারো লোকে কারো তুলনা দেওয়া উচিত না। সঠিক সময়ে তো আর মাইয়ারে শিক্ষা দিলেন না নানি। কে আর করার, সবাই সবার জায়গায় সুন্দর। তোর বউ কই? ডাক। আর কইেন না, কাল রাইতে আমি আইয়া দেখি খাট থেকে পইরা কপাল ফাটাইছে। আইজ আবার জ্বর। তাই আমি কইলাম, এত মানুষের সামনে বাইর হওয়ার দরকার নাই, নজর লাগলে। হেলেনা চিন্তিত হয়ে মাথা নাড়লেন। ঠিক করছস, কার নজর কেমন কওয়া যায় না। আমগো মর্জিনাই তো ছোটবেলায় অনেক সুন্দর আছিল। একবার এক মহিলা আইয়া কইল, পড়ি নাকি। সেই রাইতে জ্বর আইল, সারা শরীরে উঠল 20 কোটা। কত কবিরাজ দেখাইছিল ওর বাপে। মর্জিনা মুখ ভার করে বললেন,
বড়জনেরও নাকি অসুখ, তাই আর বাহির হয় নাই। আবার আইস ভোর থেকে কি এর বৃষ্টি শুরু হইল। মন খারাপ কইরেন না, বউ লইয়া ঘরে যান। মর্জিনা আরো অনেক কথা বলতে বলতে ভেতরে চলে গেলেন। হেলেনা সোজা এলেন নাজিরের ঘরে। মিস্ত্রি শুয়েছিল। জ্বরের উত্তাপ আগের তুলনায় কমেছে কিছুটা। অসুস্থ মেয়েটার মাথায় হাত রেখে দোয়া দুরুদ পরে ফু দিলেন তিনি। তবে মিস্ত্রি চোখ মেলে তাকিয়ে দেখতে পারল না তাকে। দিনটি এভাবেই কাটলো। শিউলির সঙ্গে তার ছোট বড় অবিবাহিত ভাই বোনেরা এসেছে। দুপুরে সবাই একসঙ্গে খাবার খেলো, ঘুরোঘুরি করলো। আপাতত বউ ভাত পর্যন্ত এখানেই থাকবে। একেবারে নায়রে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবে। মাস্টার বাড়িতে রোজকার মতো সারাদিনের ব্যস্ততার পর বাড়ির ছেলেরা একত্র হয়ে মুড়ি খেতে খেতে গল্প করছে। চাদর মুড়ি দিয়ে সৈয়দুন্নেসা চেয়ারে বসে তাবিজ জপছেন। চেহারা আগের থেকে শুকিয়েছে। সুজাতা সিফাতকে মেরে পড়তে বসিয়েছেন জেসমিন। অলির পেটটাও খানিক উঁচু হয়েছে। নজরুল আলম বললেন, শাহবাড়ির নাজমুনেরও বিয়ে হইয়া গেল। এবার রুহুলের বিয়েটা দেওয়া উচিত। আব্বাই তো কইছিল, কিন্তু দেখে যেতে পারল না। শেষ কথাটা আফসোসের সুরে বললেন তিনি। সুজন রুহুলের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, তোর পছন্দের কেউ আছে নাকি রে রুহুল? মাসুম সঙ্গে সঙ্গে বলে উঠল, ওর আবার কেন থাকবো? মাইয়া মাইন্সের পছন্দ কি এত খারাপ? রুহুল চোখ রাঙিয়ে তার পিঠে কিল বসিয়ে দিল। সুজন হাসল। কাশিম আলী অন্যমনস্ক হয়ে মাচায় বসে আছেন। শেষ রাতে আর ঘুমাতে পারেননি তিনি। মেয়েটার চিন্তায় সকাল থেকে কোনো কাজে মন বসাতে পারেননি। কালকে একবার যাবেন ওই বাড়ি। যদি কেউ সন্দেহ করে, না গিয়েও তো মনে হয় না শান্তি পাবেন। কিভাবে না বা? তালেবের প্রশ্নে ভাবনার রেশ কেটে গেল কাশিম আলীর। মাথা নেড়ে বললেন, কিছু না। কাল রাতে কই গেছিলেন? চমকালেন তিনি, তবে বাহিরে প্রকাশ করলেন না তা। মিথ্যে বললেন, পায়খানায় গেছিলাম হয়তো। তুই ঘুমাস নাই? আমিও এর জন্যই বাহির হয়েছিলাম, কিন্তু আপনারা দেখলাম দাদির ঘরে যাইতে। আওয়ার সময় আমারও দেখতে গেছিলাম। বয়স্ক মানুষ কখন কি হইয়া যায়। ও। সন্ধিহান চোখে পিতার দিকে তাকিয়ে রইল তালেব। তিনি যে কিছু লুকাচ্ছেন তার বুঝতে বাকি নেই তার। এই পর্যন্তই ছিল যাত্রাপথ উপন্যাসের 51 নম্বর পর্ব। যাত্রাপথ লেখনীতে মাসফিত্রা মিময়, পর্ব সংখ্যা 52। সারা ইউনিয়ন খুঁজেও সোহেলকে কোথাও পাওয়া গেল না। সারা রাত মেয়ে নিয়ে মদের আসরে ডুবে থাকলেও দিন হলে ঘরের ছেলে ঠিকই ঘরে ফিরে আসে। অথচ 4 দিন ধরে সেই ছেলে নিখোঁজ, তাও আবার এক অদ্ভুত ঘটনার পর থেকে। মা শায়লা ছেলের চিন্তায় কেঁদে কেঁদে অস্থির। আশেপাশের কিছু ছেলে ছোকরা নিয়ে কদিন ধরে ভাইকে খুঁজছে সাদ্দাম। মাস তিনেক আগেই মেয়ে সন্তানের পিতা হয়েছে সে, যার ফলে ফুফুর বাড়িতে যাতায়াত অনেকটাই কমে গিয়েছে। উঠোনের একপাশে ক্যাতারায় বসে আছেন হেলেনা। আজ নাজমুনের বৌভাতের অনুষ্ঠান, তাই রান্নাঘরে গৃহিণীদের ব্যস্ততা অন্যান্য দিনের তুলনায় আজ একটু বেশি। মিস্ত্রি আগের থেকে এখন কিছুটা সুস্থ। জ্বর সারতে বিছানা ছেড়ে বাকিদের সাথে কাজে লেগে পড়েছে। বাড়িতে দেবরের নতুন বউ এসেছে। বড় বউ হিসেবে ঘরে শুয়ে বসে থাকলে হয়? মনের অবস্থাও এখন স্বাভাবিক। স্বামীর সেবা আর ভরসায় বাস্তবতার সাথে মানিয়ে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কলপার থেকে গোসল সেরে বের হয়ে এলো নাজমুল। নানিকে উৎসুক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভারী লজ্জা পেল সে। হেলেনা টিটকারি মেরে বললেন, সাত সকালে আমার নানা ভাইয়ে কিসের গোসল করছে? ফরজ গোসল? চারিদিকে তাকিয়ে সবাইকে একবার দেখল নাজমুল। ভেজা লুঙ্গিটা দড়িতে না মেলে ঘরের দিকে হাঁটা ধরল সে। ফটকের দ্বারে মায়ের সঙ্গে দেখা হতেই মায়ের কাঁধে ঝুলিয়ে দিয়ে বলল, নানিরে কিছু কও আম্মা? হেলেনা হু হু করে হেসে দিলেন। পোলায় শরম পায়। শাহরিয়ার পারভেজও নানির কথায় শব্দ করে হেসে ওঠে। মর্জিনা ছেলের লুঙ্গি দড়িতে মেলে দিতে দিতে মায়ের উদ্দেশ্যে বললেন, পোলাটারে শরম দেন না তো আম্মা, পরে আর ঘর থেকে বাইর হইব না। মাইয়া মানুষের মতো শরম পাইলে হইব? নতুন বউ কই? ঘরে সাজতাছে। তাদের গল্পের মধ্যে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলেন সিরাজউল্লাহ। আশেপাশে কোথাও তাকালেন না, ভদ্রতা বজায় রেখে কাউকে সালামও দিলেন না। সোজা হেঁটে চলে গেলেন বড় বোনের ঘরে। হেলেনা সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এইটা কেডা গেল? গৃহস্থ বাড়িতে ঢোকার আগে যে কাশি দিতে হয় তাও জানে না, বেয়াদব। বড়জনের ভাই স্যাসরার মতন সারাক্ষণ বাড়িতে পইরা থাহে। এখনো বন্ধ হয় নাই, কিছু কয় না কেউ? কেডাই কি কইব? আপনার জামাই তো ভাই ভক্ত মানুষ, এর লাইগা কবে জানি আমার হাতে চাটার বাড়ি খায়। থাক, কিছু কইস না। জামাইয়ের গায়ে হাত তুলতে নাই, পাপ হয়। এর লাইগাই তো এখনো সুস্থ সবল চলতে পারতাছে, না হইলে। তোর রাগ বেশি, আল্লাহ জানে তোর পুতের বউ আবার না তোর মতন হয়।
আমার মতন হইলে জামাইরে টাইট দিয়ে রাখতে পারবো, না হলে 3 বেলা শুধু লাত্তি উষ্টা খাইতে হইব। রক্ত তো ভালো না। কথা বলতে বলতে পিছু ফিরে তাকালেন তিনি। কোথা থেকে যেন নাজির এলো বাড়িতে, তবে মূল ফটক দিয়ে নয়, বরং পেছনের ফটক দিয়ে। এক হাতে তার লুঙ্গি ধরা, অপর হাতে দড়ি দিয়ে বাঁধা মাটির কলস। পেছনে আরো দুটো কলস হাতে লতিফ এসে দাঁড়িয়েছে। গতকাল লতিফকে দিয়ে খেজুর গাছে কলস বাঁধিয়েছিল সে। আজ ভোরের কুয়াশা মাথায় নিয়ে তাকে দিয়েই গাছ থেকে রস ভর্তি সেই কলসগুলো পাড়িয়েছে নাজির। যদিও আরো আগেই বাঁধার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে গাছ পিচ্ছিল থাকায় বাধা হয়নি। ওখানে দাঁড়িয়েই সে চিৎকার করে ডাকল, তালমিস্ত্রি। মাথার ঘুমটা টেনে মেজো চাচির রান্নাঘর থেকে দৌড়ে এলো মিস্ত্রি। নাজিরের ভ্রুজোড়া কিঞ্চিত কুচকে গেল। অসুখ ভালো হয়েছে? চুলার পার কি? এখন আমি সুস্থ, সবাই রান্না করছিল, তাই একটু দেখছিলাম। তার হাতটা নাকের কাছে টেনে নিয়ে শুকনো নাজির। পেঁয়াজ, আদা, রসুনের বিদকুটে গন্ধ লেগে আছে। চোখ রাঙাতে চোরা চোখে আশেপাশে তাকালো মিস্ত্রি। নাজির কিছু বলল না, নিজেই ঘর থেকে গ্লাস এনে ছাঁকনি দিয়ে ছেঁকে রস ঢেলে বলল, মৌসুমের প্রথম রস, খাইয়া দেহ তো কেমন লাগে? কাঁচা রস খাবো না, মাথা ধরবে। নাক মুখ কুচকে নিল সে। চুপচাপ খাও, কিছু হইব না, খালি নাখরা করে। চাপা ধমক দিল নাজির। কথায় না পেরে বারান্দায় পিড়িতে বসে এক নিঃশ্বাসে গ্লাসের পুরোটা রস খেয়ে নিল মিস্ত্রি। রস পাতলা, তবে খেতে অসম্ভব মিষ্টি। কয়েক মুহূর্তের মধ্যে মাথায় হালকা ঝিম ধরল তার, চোখ হয়ে উঠল ঝাপসা। হঠাৎ শীত যেন খানিক বেড়ে গেল। কাঁপতে কাঁপতে শরীরের শীতের চাদরটা আর একটু টেনে নিতে নাজির হেসে বলল, এইটুকু সহ্য করতে না পারলে হইব বউ? মিস্ত্রি তাকে চোখ রাঙালো, হেলেনা ডেকে বললেন, শুধু কচি বউরে খাওয়াইলে হইব নাজির, একটু আমগো মতন বুড়ির মিহিও দেখ। আবারও গ্লাসে রস ঢাললো নাজির। হেলেনার কাছে যেতে যেতে বলল, কচি থুইয়া বুড়ির মিহি দেখতে হুনছেন কখনো? হ, যখন কচি আসিল না তখন এই বুড়িই আসিল, কেমন স্বার্থপর বেটা মানুষ। নাজির সামান্য হাসল। হেলেনা 2 ঢোক খেয়েই হার মেনে নিলেন। মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন, জাল দেওয়া রস দিয়ে চিতই পিঠা খামো? জাল দেওয়ার লেগেই আনছি। হাতের রস ভর্তি কলসটা কিছুক্ষণের মধ্যেই খালি হয়ে গেল। ভাইয়েরা, বাচ্চা কাচ্চারা সবাই এসে কাঁচা রসে খেয়ে নিল। বাদ বাকি কলস নিয়ে লতিফকে বাড়ি পাঠিয়ে দিল নাজির। তার মা আবার ভালো রস জাল দিতে পারে, প্রতি বছর তাকে দিয়ে জাল করায় নাজির। মিস্ত্রি গেল রান্নাঘরে সবাইকে হাতে হাতে সাহায্য করতে। দুপুরে আজ সারা গ্রাম এই বাড়িতে আমন্ত্রিত। শীতের সকালে হাঁটাহাঁটি করে কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছেন আমিরুল শাহ। ঘরমাক্ত পোশাক বদলে নাস্তা করে কেদারায় হিসাব নিকাশ নিয়ে বসতেই ভেতরে আগমন ঘটল শ্যালকের। তবে শ্যালককে দেখে মোটেও তিনি অবাক হলেন না। আব্বাসকে ইশারায় চলে যাওয়ার নির্দেশ দিয়ে বললেন, দাওয়াত তো দুপুরে সিরাজ, তুমি দেখি সকাল সকালই আইয়া পড়ছ। মস্করা করার অবস্থায় সিরাজুল্লাহ নেই। এতটা পথ হেঁটে আসায় হাঁপাচ্ছেন। ঠান্ডার মধ্যেই ঘামে ভিজে গিয়েছেন পরিধেয় বস্ত্র। আমিরুল শাহ পানির গ্লাস এগিয়ে দিয়ে তাকে বসতে বললেন। সিরাজুল্লাহ বসে পানি পান করে দম ছেড়ে বললেন, সেই রাইতের পর থেকে আর সোহেল আর খুঁজে পাওয়া যাইতেছে না দুলা ভাই, ওই কোথাও নাই। ডরাইছে হয়তো, ডরের চোটে গা ঢাকা দিছে। চিন্তা করু না, আইয়া পড়ব। ওই আমার পোলা, ডরাইলেও আমারে বা সাদ্দামরা কিছু না কইয়া এতদিন পলায়া থাকবো না। ওর লগে কিছু একটা হইছে, খুব খারাপ কিছু। কি খারাপ হইব, কারাই করব? দাঁতে দাঁত পিষে বললেন তিনি। নাজির। গম্ভীর আমিরুল শাহ শব্দ করে হেসে উঠলেন, যেন কোনো কৌতুক শুনছেন। সিরাজুল্লাহ চাপা ক্ষোভ প্রকাশ করে বললেন, আমনে হাসতাছেন? আমার পোলা পাইতাছি না, আর আমনের হাসি আসতাছে? হাসতাছে অন্য কারণে। চিন্তায় তোমার বোনের মাথায় রক্ত উঠে গেছে। কইতাছে নাজির সব জানা গেছে, ওর বউয়ে ওরে সব কইয়া দিছে। এইটাও বিশ্বাস করা যায়, কিন্তু সোহেলরে নাকি নাজিরে গায়েব করে দিছে। এটা কি বিশ্বাসজনক? একলা এক পোলায় আস্ত একটা মানুষরে কেমনে গায়েব করব? আমরা টের পাইলাম না কেন? কেউ দেখলো না কেন? তোমার বইনেই তো ওরে নিজ চোখে মাঝরাইতে দুয়ারে দেখছে। নাজির একলা না, ওর ভাই আছে না, সারাক্ষণ ওর কথায় উঠে আর বসে। চামচাও তো আছে একটা। সকাল সকাল মেজাজ খারাপ করো না সিরাজ। নওশাদের এত সাহস নাই, জীবনেও আমগো কথার উপরে কথা কয় নাই, চোখ তুললে তাকাই নাই পর্যন্ত। আর চামচা কোনডা? মিল্টন পোলাপেন মানুষ। হ, নাজিরের অবশ্য অনেক মান্য করে চলে, তাই আমি সন্দেহবশত নিজে গিয়া খোঁজ নিছিলাম। ওই লতিফ আর নওশাদ মিল্লা সারা রাত ওগো মাসের প্রজেক্ট পাহারা দিছে। সিরাজউল্লাহর চৌকস মন সেই কথা মানতে নারাজ। সবার চোখের আড়ালে কিছু একটা ঘটেছে।
কিন্তু কি ঘটেছে? সোহেল ঠিক আছে তো? এখানে এসেই থেমে যান লোকটা। পিতা মন অস্থির হয়ে ওঠে। আর বসেন না সেখানে। বড় বোনের সঙ্গে কথা না বলেই যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই বেরিয়ে যান শাহবাড়ি থেকে। দুশ্চিন্তায় কোনো কাজে মন বসাতে পারেন না ফরিদা। রান্নায়ও আজ ভুল করে বসেছেন। কালিপোড়া ভাতের পাতিলটা পুকুর পাড়ে মাছতে যেতেই খপ করে তিনি চেপে ধরলেন মিস্ত্রির ঘাড়। মিস্ত্রি অবাক হয়, ব্যথায় কুকড়ে ওঠে। ফরিদা চাপা স্বরে বলে ওঠেন, বেশ্যা মাগি, এবারে তাওয়ার পর থেকে একটা না একটা ঘটনা ঘটাইতেছি। নাজির রে আমি খাওয়াইয়া পড়াইয়া এত বড় করছি, এখন ওই আমার লগে আগের মতন আর কথা কয় না। আর সোহেল কই? ওর লোকে কি করছস তুই? মহিলাকে মিস্ত্রি আর ভয় পায় না, দেখলেই গা ঘিন ঘিন করে। তাছাড়া গায়ে গতরে শক্তি উচ্চতাও তার থেকে মিস্ত্রিরই বেশি। তাই খুব সহজে হিংস্র মহিলার থাবা থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো সে। চামড়া কুচকে যাওয়া হাতটা আচমকায় মুচড়ে ধরে রহস্যময় হাসল। আশপাশ সতর্ক দৃষ্টিতে দেখে ফিসফিস করে বলল, এসব নোংরা কালি তোর মতো চরিত্রহীনার সাথেই যায়। এই বাড়িতে আসার পর থেকে আমার স্বামীর চেয়েও বেশি তোকে আমি সম্মান করেছিলাম, বিশ্বাস করেছিলাম। কিন্তু তুই তো ডাইনি, তাই আমার সম্মান আর বিশ্বাসের মর্যাদা দিতে পারিসনি। সেই নিজের আসল রূপটা দেখিয়ে দিলি, তাই না? ফরিদা বিস্ফোরিত নেত্রে হাঁটুর বয়সী মেয়েটির দিকে তাকিয়ে থাকেন। ব্যথায় মুখের রং বিবর্ণ হয়ে উঠেছে। এটা কি সেই মেয়ে যে সবার ভয়ে কুকড়ে থাকতো? 10 কথায়ও রা পারত না? না, এটা হতে পারে না। মিস্ত্রি তাকে ধাক্কা মেরে দড়ি সরিয়ে দিল। দেহের ভারসাম্য ধরে রাখতে না পেরে ফরিদা লুটিয়ে পড়ল ধুলোমাখা মাটিতে। কোনোই আর হাতের তালুর নরম চামড়া ছিলে বেরিয়ে এলো রক্ত। সেসব দেখে অধরে তৃপ্তির হাসি ফুটে উঠল মিস্ত্রির। হাঁটুকের সামনে বসে বলল, অপরাধ করে কেউ কখনো পার পেতে পারে না। ওপরে একজন আছেন, তিনি সব দেখেন, শোনেন, জানেন। তোর মতো নিকৃষ্ট মহিলাদের বিচার তিনিই করবেন। সোহেলের যে অবস্থা হয়েছে তার থেকে ভয়ঙ্কর অবস্থা তোর হবে। আমিও কাশেম আলীর মেয়ে, সবাই বলে একেবারে বাবার মতো হয়েছি। তাই কোনো অংশে আমায় কম মনে করিস না। এতকাল চুপ ছিলাম ভয় নয়, ভদ্রতায়। পাতিল ধুয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরে মিস্ত্রি। ফরিদা পুনরায় চেঁচিয়ে জিজ্ঞেস করে, কি করছস সোহেলের লোকে? কই ওই? হাঁটতে হাঁটতে একবার পেছন ফিরে তাকায় মিস্ত্রি। মুখ বাঁকিয়ে বলে, কে জানে কই? হয়তো জাহান্নামে, হয়তো বিভৎস দেহখানা কোনো জন্তু জানোয়ারের খাদ্য হয়ে খাদ্যনালীতে বাস করছে, নয়তোবা ফিট ভেবে খেয়ে ফেলেছে নদীর মাছে। ফরিদা বাকরুদ্ধ হয়ে গেলেন। ধীরে ধীরে হারালেন চেতনা। এইভাবে যে কতক্ষণ পড়ে রইলেন কে জানে। দুপুরের দিকে সঙ্গী সাথীদের সঙ্গে খেলতে এসে এই অবস্থায় তাকে পড়ে থাকতে দেখতে পেল সুমা। সেই দৌড়ে গিয়ে বাপ চাচাদের ডেকে আনল। সামিউল আর পারভেজ ধরাধরি করে মাকে নিয়ে গেল ঘরে। শাশুড়ির মাথায় পানি ঢেলে হাতে পায়ে তেল মালিশ করে শেষমেশ জ্ঞান ফেরাতে সক্ষম হলো বিথি। বৌভাত উপলক্ষে বাড়ি অতিথি দিয়ে ভরে উঠেছে। মর্জিনার বাপের বাড়ির লোক, পুত্রবধূর নানা বাড়ির লোক থেকে শুরু করে দূর দূরান্তের আত্মীয় স্বজন সহ গ্রামবাসী সবাই। কিন্তু তাতেও মর্জিনার শান্তি পাচ্ছেন না। হঠাৎ বাড়ির মানুষগুলোর কি হলো? একে একে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। বিশেষ করে ফরিদা। বিয়ের এত বছরেও গর্ভাবস্থা ছাড়া ওই মহিলাকে কখনই তিনি অসুস্থ হতে দেখেননি। অথচ আজ কিনা এভাবে জ্ঞান হারালো। আড়ালে কি ঘটছে যা মর্জিনা জানেন না? দুপুরের ভোজনের সময় হয়ে গেল। আমিরুল শাহ দুই পুত্র আর ভাতিজা নিয়ে ছুটলেন অতিথি আপ্যায়নের উদ্দেশ্যে। নওশাদ, মিল্টন, জাহিদ, শাহরিয়ার মিলে সবাইকে বেড়ে দিচ্ছে খাবার। আমিরুল শাহ ছেলে মেয়েদের উদ্দেশ্যে বললেন, তোরা সবাই অনুষ্ঠানের কাছে যা, দেখ সব ঠিকঠাক আছে কিনা। মাইনছে অনুপস্থিতি দেখলে পেট পিছে কেচ্চা কইব। মাকে ছেড়ে পারভেজ আর আয়েশার যেতে ইচ্ছে করল না। দুজনেই ভীষণ মা ভক্ত কিনা। ওদিকে সামিউল আবার বাকিদের থেকে ভিন্ন। সে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বাবাকেই। বাবার প্রত্যেক আদেশ তার কাছে নিজের জীবনের থেকেও যেন অধিক গুরুত্বপূর্ণ। তারা যেতেই আমিরুল শাহ স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, হঠাৎ অচেতন হইয়া পড়ছিলা কেন? সকালে তো চারি ভুইরা খাইতে দেখছি। দুর্বল হওয়ার মানুষ তো তুমি না, তাইলে কি দেখে ডরাইছ? ফরিদা চোখ জোড়ায় এখনো আতঙ্ক বিরাজমান। উঠে বসার চেষ্টা করতেই আমিরুল শাহ থামিয়ে দিলেন। কিছুক্ষণ চুপ থাকার পর দীর্ঘশ্বাস ফেলে ফরিদা বললেন, বাড়ির খালকাইটটা কুমির ঢুকাইছি সামিউলের বাপ। আমার এত বছরের সাজানো গোছানো সংসারটা ধ্বংস করে দিতেছে। সরু দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন আমিরুল শাহ। ফরিদা সেই দৃষ্টি পরখ করে বললেন, ওরা আমগো সোহেলরে মাইরে ফেলাইছে। চোখ মুখ কুঁচকে নিলেন আমিরুল শাহ। সকালে এসে ভাইও একই কথা বলে মেজাজ খারাপ করে দিয়েছে, আর এখন ভর দুপুরে মাথা খারাপ করছে রেখে যাওয়া বোন। ভাই বোন দুটোই পাগল হয়ে গিয়েছে। কটাক্ষ করে বললেন, লাশ কই?
জানি না আমি, সবকিছু হাতের বাহিরে যাওয়ার আগে আমগো শক্ত হইতে হইব। তোরা ভাই বোনে গিয়া হ, বাল পাকনা শমশের, মাথা মুন্ডু খারাপ করে দিতেছে। জীবনের বড় ভুল তো তোর মতন চোতমারানি বিয়া করা। আর কোনো কথা না শুনে ঘর থেকে বেরিয়ে এলেন আমিরুল শাহ। যেন তার কোনো চিন্তা নেই, ভাবার সময় নেই। এইটুকুনি এক ছোকরা নাকি তার মতো চতুর লোকের নাকের ডগা দিয়ে মানুষ মারবে, এও বিশ্বাসজনক। মানুষ মারার মতো সাহসী নাজির নয়, যা তেজ আর জোর সব মুখে আর কাজে। পর মুহূর্তেই আবার ভাবেন, জানলেন ফরিদা আর সিরাজউল্লাহর আসল রূপ জেনেছে। তারটা তো আর জানেনি। মমিনুল শাহ নিজে সব প্রমাণ লোপাট করেছেন, ফাঁসলে কি একা ফাঁসবেন নাকি? মাথা নাড়িয়ে হাসলেন লোকটা, চলে গেলেন অতিথিদের কাছে। মাস্টার বাড়ির সকলকেও অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। আগের মতো সম্মুখ শত্রুতা এখন আর তাদের মধ্যে নেই, যা আছে শুধুই চাপা হিংসা আর ক্ষোভ। এখন দুই বাড়ির যে কোনো অনুষ্ঠানেই একে অপরের নিমন্ত্রণ রক্ষা করে উপস্থিত হতে দেখা যায় তাদের। তবে বাড়ির নারীরা কেউ আসেননি। কাশেম আলী দুদিন আগেই বাড়ি বয়ে এসে মেয়েকে দেখে গিয়েছেন। আজ সঙ্গে করে নিয়ে এসেছেন কপালের ঘাস শুকানোর কি একটা ঔষধ। খাওয়া শেষে মেয়ের কাছে এসে দাঁড়ালেন তিনি। চাঁদের মতো সুন্দর মুখে কপালের ওই বিচ্ছিরির দাগটা কলঙ্কের মতো লাগছে। আলগোছে হাতের ঔষধের প্যাকেটটা ধরিয়ে দিয়ে বললেন, কেমন আছেন আম্মাজান? আলহামদুলিল্লাহ ভালো আব্বা, তুমি? প্রশ্নের উত্তর দিলেন না তিনি। আদরের মেয়েকে শ্বশুরবাড়ির ভর্তি বাড়িতে রেখে ভালো থাকবেন কিভাবে? কৃত্রিম হেসে বললেন, জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই আম্মা। তোর আব্বা এখনো বাচ্চা আছে। এই মলম নিয়ম কইরা দুইবার কাটা জায়গায় লাগাইবা, দাগ দূর হইয়া যাইব। তুমি চিন্তা করো না তো আব্বা, আমি ঠিক আছি। তোমাদের জামাই আমার খুব যত্ন করে। যত্ন নিলেই তো শুধু হইব না, যত্ন করতেও হইব। বিশ্বাস করা ভালা, কিন্তু অন্যের ভরসায় থাকা উচিত না আম্মা। মনে রাখবা, দুনিয়াটা শক্তের ভক্ত, নরমের জম। তাই সবসময় শক্ত থাকবা, সত্যের পক্ষে থাকবা। মেলা বড় হইছো তুমি, তোমার উপরে এখন কত দায়িত্ব। জামিনের লোকে যা করতে পারো নাই, সোহেলের লোকে তা করছো। আমি খুশি হইছি, গর্ব হইতেছে আমার। একেবারে বাপের যোগ্য মাইয়া। মিস্ত্রি মুচকি হাসলো। ভাইদের তাদের দিকে আসতে দেখে ওখানে বাবা মেয়ের কথা রীতি ঘটল। এসেই তালেব সরাসরি প্রশ্ন ছুড়ল, তোর কপালে কি হয়েছে? স্বামীর শিখিয়ে দেওয়া মিথ্যে বলল সে। খাট থেকে পড়ে গিয়ে কেটে গেছে। মাসুম বিশ্বাস করলো কিনা বোঝা গেল না, চিন্তিত হলো সে। এগিয়ে এসে ভালো করে পর্যবেক্ষণ করে দেখল, বকাঝকাও করলো। এখনো কি সে ছোট বাচ্চাটি আছে? খাট থেকে পড়ে কিভাবে? তালেবও শাসন করলো, চিন্তিত হলো ভীষণ। নাজের অদূরে দাঁড়িয়ে ভাই বোনেদের কার্যকলাপ চুপচাপ শুধু দেখে গেল, মাঝখানে আর এলো না। ওখানেই বউ ভাতের অনুষ্ঠান শেষ হলো। যাওয়ার সময় নতুন বউ শিউলিকে তার পরিবার নিজেদের সঙ্গে নায়র নিয়ে গেল। নাজমুল যাবে রাতে। এই পর্যন্তই ছিল যাত্রাপথ উপন্যাসের 52 নম্বর পর্ব। আজকের পাঠ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।